হ্যালো দর্শক, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে অনেকগুলো বিষয় আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর মধ্যে আছে ব্রেকিং নিউজ, যেটা বাংলাদেশে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দাবি করছে যে তারা করোনা রোগের ঔষধ আবিষ্কার করেছে, এবং এই বিষয়ে আজকে প্রধান আলোচনা হবে আমাদের এখানে। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি যিনি এই ঔষধ নির্মাণের অন্যতম একজন নেপথ্য ব্যক্তিত্ব, জনাব প্রফেসর মোহাম্মদ তারেক আলম। তিনি আজকে ঢাকা থেকে আমাদের সাথে যোগদান করলেন কিছুক্ষণের মধ্যেই। তিনি হেড অফ দ্য মেডিসিন, বাংলাদেশ মেডিকেল কলেজ। তিনি আপনাদের সামনে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আজকে আমাদের সাথে যোগ দেবেন ডক্টর রায়হান ফারুকী, আপনাদের সবার প্রিয়। ডক্টর মাসুদুল হাসান আমাদের সাথে আছেন। ইকবাল ফেরদৌস জয়েন করবেন মিশিগান থেকে। আজকে আমরা মিশিগানে বাংলাদেশি কমিউনিটি কেমন আছে, তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানার চেষ্টা করব, এবং ইমিগ্রেশন বিষয়ে আমাদের সাথে কথা বলবেন অ্যাটর্নি নাজবুল আলম। আর প্রফেসর তারেক, আপনাদেরকে মোহাম্মদ তারেক আলম, উনি বাংলাদেশ থেকে যোগদান করবেন। আর মৌলানা ফায়েকুদ্দিন সাহেব, উনি আমাদের সাথে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। ওনারা বলবেন এই কালকের যে ঈদের উপর কথা বলবেন। আমরা আজকে আমাদের সাথে এখন আছেন আপনাদের সবার প্রিয় জনাব নাজবুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আমরা প্রথমে তার কাছ থেকে আজকে দিনের আপডেট নেওয়া শুরু করবো, তারপরে পর্যায়ক্রমে অন্যদের কাছে যাব। যারা নাজবুল হাসান, ঈদ মোবারক। ঈদ মোবারক তাহের, মাসুদ ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। বুঝা যাচ্ছে আপনি অনেকদিন চুল কাটতে পারছেন। এনিওয়ে, তো আপনার অনেক চুল আছে, এটা তো আমার জন্য খুব, আমার দেখে হিংসা লাগতেছে। যদি যাই হোক, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা তো এই বেদনাহত চিত্তে ঈদের জন্য প্রস্তুত হচ্ছে আগামীকাল, এবং সবাই ঈদের জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু কিভাবে ঈদ হবে, কিরকম ঈদ হবে আমরা কেউই বুঝতে পারছি না এখনো। অন্য যে কোনো একদিনের মতো সাধারণ একটি দিন হবে। তবে আপনারা অনেকেই হয়তো জানেন যে গতকাল গভর্নর কুমো যে 10 জনের সমাবেশ অ্যালাউ করছে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। আগে তো সেটি 5 জন ছিল, এখন 10 জন করেছে। এর ফলে আমি যতটুকু আজকে শুনতে পেরেছি, বেশ কিছু মসজিদ এই ছোট ছোট ঈদের জামাত, মানে 10 জন 11 জন 10 জন করে ঈদের জামাত আয়োজন করার চেষ্টা করছে। এবং আমি জানি না এটা এইভাবে আয়োজন শেষ পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশ প্রশাসন কিংবা সিটি প্রশাসন কিভাবে নেবে, এটা রিমেইনস টু বি সিন। তবে যারা এটা চেষ্টা করছেন না, আমার মনে হয় যে কারণ জিনিসটা যদি শেষ পর্যন্ত এমন একটা অবস্থায় দাঁড়ায় যে আইন প্রয়োগকারী সংস্থা সবাইকে সেখান থেকে বের করে দিল স্বাস্থ্যগত সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলে, তাহলে সেটি একটি বিরূপ প্রতিক্রিয়া হবে, নেতিবাচক প্রতিক্রিয়া হবে। সেটাও আমাদের মাথায় রাখা উচিত। আর অনেকে যারা সমাবেশের জন্য জড়ো হচ্ছে নিজের নামাজের জন্য, 10 জন করে বাইরে ভিতরে পড়বেন, আবার 10 জন বাইরে দাঁড়িয়ে থাকবেন, দ্যাট উইল মেক ক্যাওয়াস। আমার মনে হয় যেহেতু এই একটি প্যান্ডেমিক সিচুয়েশন, এই সময় এই বিষয়টি নিয়ে আমাদের যারা কমিউনিটি লিডার আছে, ইসলামিক স্কলার আছে, লিডার আছে, ইমাম সাহেবরা আছে মসজিদের, তাদের ভাবনা চিন্তা করা উচিত। কারণ এই সিটি এর ব্যাপারে মানে প্রচন্ড ভাবে কঠোর, এবং তারা আপনারা জানেন যে কয়েক সপ্তাহ আগে একটি জুইশ ফিউনারাল তারা পুলিশ কিভাবে একেবারে মুহূর্তের ভিতরে ভেঙে দিয়েছে। তো এটি আমাদের সকলের মনে রাখতে হবে, সেটি আমি বলছি। এবং কিছু কিছু চুল কাটার দোকানও লোকজন ঢুকে ভিতরে দরজা বন্ধ করে চুল কাটছেন, এই খবরও পাওয়া গেছে। তো এটি পরবর্তীতে তাদের চুল কাটার লাইসেন্সিং এর প্রবলেমও হতে পারে। আমি সতর্ক করছি, চুল কাটা জরুরি দরকার, মাসুদ ভাই না হলে অন্যদের। বাট যেটা যেটা করার দরকার সেটা হচ্ছে যে আমরা সবাই এখন একটা ল অ্যাবাইডিং সিটিজেন হওয়ার চেষ্টা করা উচিত, অ্যাটলিস্ট আফটার দিস প্যান্ডেমিক। আমরা যদি এখন ল অ্যাবাইডিং না হইতে পারি, আমরা যদি আমাদের ফিলিংসটা এখনো না আসে লর প্রতি, তাহলে আমার মনে হয় ইট উইল বি ভেরি স্যাড। তো যাই হোক, আপনাদের সকলকে সতর্ক করছি করে আমি আমার আজকের এই বিষয়টা জানাচ্ছি। খবর যা আছে আজকে খুব ভালো খবর। ভালো খবর এই জন্য, সেটি হচ্ছে গভর্নর কুমো আজকে বেশ বেশ তার সাংবাদিক সম্মেলনটা শুরুই করেছে। উই হ্যাভ এ গুড নিউজ, ভেরি গুড নিউজ। সেটি হচ্ছে এই প্রথম নিউ ইয়র্ক স্টেটে এই করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের ক্ষেত্রে মৃতের সংখ্যা 100 নিচে নেমে এসেছে, এবং এটি একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বলে গভর্নর আজকে বলেছেন। যেটি এপ্রিলের 7 তারিখে, 7ই এপ্রিল, যেখানে নিউ ইয়র্ক শহরে মৃতের সংখ্যা ছিল সেদিন 7ই এপ্রিল 799 জন, আজকে মে মাসের 22 তারিখে সেটি দাঁড়িয়েছে 84
4। তো আমার মনে হয় যে আমরা কমে আসছি, আমরা সবাই, এবং এটার পুরো কৃতিত্বটাই কিন্তু সকলের। ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কাররা যেমন আছেন, যারা আজকে এই 2 মাসেরও বেশি সময় ধরে বাসায় সোশ্যাল ডিস্টেন্সিং করে এই রোগ সংক্রমণের ব্যাপারে বিভিন্নভাবে তারা বাধা সৃষ্টি রেখেছিলেন, বাধা অব্যাহত রেখেছিলেন, তারাও এটা দাবি করতে পারেন এই সাফল্যের। এবং এই সাফল্যের কারণেই আপনারা হয়তো জানেন যে নিউ ইয়র্ক সিটি ছাড়া নিউ ইয়র্ক স্টেটের বাকি সবগুলো এলাকা বোধহয় আগামী বুধবার ভিতরে খুলে যাচ্ছে। কারণ লং আইল্যান্ড খুলছে বুধবার, ওয়েস্টচেস্টার কাউন্টি খুলছে মঙ্গলবার। আর নিউ ইয়র্কে হয়তো জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ নিউ ইয়র্ক আজকে মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করেন। তবে গভর্নরের সাংবাদিক সম্মেলন থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে নিউ ইয়র্কের ফিগার গুলো কমে আসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিউ ইয়র্কের ফিগার গুলো, যে ডাটা গুলো, সেগুলো কোনোদিন একটু বেড়ে যাচ্ছে, আবার কোনোদিন কমে যাচ্ছে। অ্যাভারেজ আউটটা হচ্ছে না, যেটা বেঞ্চ মার্কেট নিজে আসছে না, বিশেষ করে ট্রেসারের ব্যাপারে। একটা নিয়ম হচ্ছে যে আপনার পার ক্যাপিটা, পার পার্সন, মানে পপুলেশন হিসাব অনুযায়ী একটা লিমিটেড নাম্বার অফ ট্রেসার থাকতে হবে। নিউ ইয়র্ক সিটি সেই পরিমাণ ট্রেসারকে এখনো ট্রেনিং দিতে পারেনি। আপনারা হয়তো অনেকেই জানেন যে নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের সহযোগিতায়, স্পন্সরশিপে জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে এই ট্রেসিং এর ট্রেনিং দেওয়া হয় অনলাইনে। তো প্রচুর নিউ ইয়র্কবাসী, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির অফিসাররা যারা কাজ করছেন, তারা অনেকেই এই ট্রেসার হিসেবে ট্রেনিং নিচ্ছেন, কিন্তু সেটি এখনো পর্যাপ্ত নয়। তবে মেয়র আশা করছেন যে মে মাসের শেষ দিকে কিংবা জুনের প্রথম সপ্তাহে এনাফ ট্রেসার নিউ ইয়র্ক শহরে হয়ে যাবে, এবং তখন নিউ ইয়র্ক এই তার অর্থনীতি সচল করার প্রথম ধাপে অতিক্রম করতে পারবে। আরেকটি ব্যাপার আছে, গভর্নর পরিষ্কার করেছেন, সেটি হচ্ছে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে যাওয়ার বিষয়টি। তিনি বলেছেন এটা 14 দিনের একটা বেঞ্চমার্ক আছে, এই 14 দিন তারা হিসাব করবে। এই সময় যদি তারা দেখেন যে অস্বাভাবিক হারে কোনো একটি বেঞ্চমার্কের হিসাব বেড়ে যাচ্ছে, কোনো একটি ডাটা, যেখানে যেমন হসপিটাল অ্যাডমিশন বলেন, আইসিইউ বেড বলেন, টেস্টিং বলেন, মূলত এই তিনটা যে কোনো একটা যদি অস্বাভাবিক হারে বাড়তে থাকে, তাহলে হয়তো সেই অর্থনীতি আবার একটু পিছনে পড়ে যাবে, সেখানে আবার হয়তো লকডাউন দেওয়া হবে। কিন্তু যদি স্বাভাবিক মাত্রায় নামতে থাকে নিচের দিকে, তাহলে হয়তোবা তারা দ্বিতীয় ধাপে পৌঁছতে পারবে। আরেকটি যেটা গভর্নর আজকে, যেটা লং আইল্যান্ডের কথা তো আগেই বলেছি, ওয়েস্টচেস্টার, যেটাকে মিড হাডসন বলা হয়, ওয়েস্টচেস্টার খুলে যাচ্ছে মঙ্গলবার, এবং বুধবারে লং আইল্যান্ড খুলছে। আর আর যেটা একটু আগে বলেছি যে কুমোর এক্সিকিউটিভ অর্ডার 10 জনের বেশি সমাবেশ করা যাবে না, সোশ্যাল ডিস্টেন্সিং এ 10 জন পর্যন্ত করা যাবে। এবং এটা মূলত যে চিন্তা চেতনা থেকে এই আদেশটি দেওয়া হয়েছিল, আমার যতটুকু মনে হয়, বিশেষ করে কিছু রিলিজিয়াস অনুষ্ঠান যেখানে কিছু লোকের অ্যাটলিস্ট প্রয়োজন হয়, এবং সেটা হচ্ছে ফিউনারাল, এবং এই ফিউনারালের জন্য মূলত এই 10 জনটি করা হয়েছিল। কিন্তু অনেকেই এই সিস্টেমটাকে, এই অ্যালটমেন্টটাকে অ্যাবিউজ করার চিন্তা ভাবনা করছেন, আমরা খবর পাচ্ছি। সেটা না করলেই ভালো। আর একটা হচ্ছে গভর্নর কুমো গতকাল একটি খুব হতাশার কথা বলেছেন, আমি যেটা মনে করি আমাদের স্মল বিজনেসের ক্ষেত্রে। আমরা নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট স্মল বিজনেসের উপরে অনেক ডিপেন্ডেন্ট, কারণ নিউ ইয়র্ক স্টেটের ইকোনমির একটা বিরাট অংশ কিন্তু এই স্মল বিজনেস থেকে আসে। এবং গভর্নর কুমো গতকাল সরাসরি বলেছেন যে এই প্যান্ডেমিকের কারণে নিউ ইয়র্ক স্টেটে প্রায় 1 লক্ষ স্মল বিজনেস ভ্যানিশ হয়ে যাবে, তারা থাকবেই না। তার কারণ যে হারে তাদের আয়, ব্যয়, ওভারহেড কস্ট, এগুলো মিলিয়ে অনেকের পক্ষে এই ব্যবসায় টিকে থাকা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে তিনি নিউ ইয়র্ক স্টেট পক্ষে যতখানি সম্ভব স্মল বিজনেসকে কিভাবে হেল্প করা যায়, এই জন্য তিনি কয়েক মিলিয়ন ডলার একটা ফান্ড তৈরি করেছেন। যদিও আপনারা অনেকেই জানেন, গভর্নররা বারবার বলছেন যে নিউ ইয়র্ক স্টেট 13 বিলিয়ন ডলারের ডেফিসিটে আছে বাজেটে, তারপরেও তিনি স্মল বিজনেসকে হেল্প করার জন্য কয়েক মিলিয়ন ডলার একটি ফান্ড করেছেন এবং একটি আলাদা সেল করেছেন স্মল বিজনেসকে সাহায্য করার জন্য। তবে আমরা সবাই জানি যে বিশেষ করে ফেডারেল গভর্নমেন্ট স্মল বিজনেসকে হেল্প করার জন্য যে বিলিয়ন ডলার দিয়েছিলেন, বড় ব্যবসায়ীরা সেই ডলার পাওয়ার কয়েকদিনের ভিতরে তারা নিয়ে নিয়েছে। অবশ্য যদিও কিছু কিছু লোক ফেরত আছে, কিন্তু যাদেরকে লক্ষ্য করে, যাদেরকে উদ্দেশ্য করে এই স্মল বিজনেস লোনটা দেওয়া হয়েছিল, তাদের বেশিরভাগই এ থেকে কোনো সুবিধা পাননি। যদি পেয়েও থাকেন, মাত্র সামান্য কয়েক হাজার ডলার, যেটি এনাফ নয়। তো ফেডারেল গভর্নমেন্টের প্রথম থার্ড স্টিমুলাস প্যাকেজ, যেটি
যেটি 3.1 ট্রিলিয়ন, সেটার একটা বড় অংশ অপচয় হয়েছে বলেই এখন অনেকে মনে করছেন, এবং সরকারও এর জন্য ভীষণ প্রেশার আছেন, যে জন্য তারা পরবর্তী যে স্ট্যাটাস বিলটি 3.3 ট্রিলিয়ন, যেটা হিরোজ অ্যাক্ট যেটাকে বলা হয়, প্রথমটা ছিল কেয়ারস অ্যাক্ট, দ্বিতীয়টা পরেরটা নাম দিয়েছেন তার হিরোজ অ্যাক্ট। হিরোজ অ্যাক্টের ব্যাপারে আমি গতকালই বলেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে আরেকবার স্টিমুলার চেক দেওয়ার জন্য উনি খুব আগ্রহী। এটা হয়তো নির্বাচনের কারণে হতে পারে, ডেমোক্রেট তো আছেই, এবং রিপাবলিকান সিনেট নেতৃত্ব একটা অংশ এখন প্রেসিডেন্টের সাথে তাল মিলাচ্ছেন, কিন্তু মিচ ম্যাকনেল এখনো সেই ব্যাপারে কোনো কিছু বলছেন না। তবে যতটুকু মনে হয় যে দ্বিতীয় আরেকটি স্টিমুলার চেকের ব্যাপারটি এখন মোটামুটি ধরে নেওয়া যায় সবাই পাবে। তবে ওখানে কিছু কিছু কাটছাট হবে, সেখানে $2,000 প্রতি মাসে দেওয়ার যে ব্যাপারটি আছে সেটি প্রেসিডেন্টও সমর্থন করেন না, সেটি ফাঁস হবার কোনো সম্ভাবনা নাই। আরেকটি যেটি হাউস থেকে পাস করা হয়েছিল যে $600 যে অতিরিক্ত প্রতি সপ্তাহে এখন দেওয়া হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট প্যান্ডেমিকের কারণে, সেটি জুলাইয়ের 31 তারিখ শেষ হয়ে যাচ্ছে কেয়ারস অ্যাক্ট অনুযায়ী। হিরোজ অ্যাক্টে সেটিকে জানুয়ারি 21 পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে, সেটিতে রিপাবলিকানরা রাজি হচ্ছেন না। প্রেসিডেন্ট ও সেটা গতকাল খুনি কঠোর ভাষায় কথা বলেছেন এই ব্যাপারে, তিনি বলেছেন এই অতিরিক্ত $600 পাওয়ার কারণে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের টোটাল ইনকাম এখন রেগুলার চাকরির চাইতে বেশি হয়ে যাচ্ছে। এই জন্য অনেকেই যারা এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা নিচ্ছেন তারা আর কেউ কাজে আসতে চাচ্ছেন না, ফলে যারা কাজের লোক খুঁজছেন তারা কাজের লোক খুঁজে পাচ্ছেন না, এই জন্য এটি তারা দিতে চাচ্ছেন না, এবং আমার মনে হয় যে এটি আর বাড়ানো হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেমের ব্যাপারে এখন অনেক রকম তদন্ত শুরু হয়েছে। প্রথম দিকে যারা চেক পেয়েছেন তারা এখন অনেকে চিঠি পাচ্ছেন বিভিন্ন কাগজপত্র পাঠানোর জন্য, তারা এই দেশে কাজ করার আইনগত অধিকার আছে কিনা সেই ধরনের কাগজপত্র তারা যারা পাঠান, সোশ্যাল সিকিউরিটি নম্বর, গ্রিন কার্ড, সিটিজেনশিপ কিংবা ওয়ার্ক অথরাইজেশন কার্ড, এই সমস্ত পাঠানোর এখন চিঠি তারা পেতে শুরু করেছেন। আরেকটি জিনিস যেটা নিউ ইয়র্ক সিটিতে আজকে মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করেননি, তবে নিউ ইয়র্ক সিটিতে যেটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে টেস্টিং এর উপরে, এবং নিউ ইয়র্ক শহরে প্রতিদিন এখন 20,000 টেস্টিং ক্যাপাসিটি হচ্ছে। মেয়র গতকাল বলেছিলেন যেটা তিনি আশা করছেন আগামী কয়েকদিনের ভিতরে এটা দৈনিক 50,000 পৌঁছবে, এবং সেই পরিমাণ যদি টেস্ট নেওয়া সম্ভব হয় এবং টেস্টের যেভাবে এখন গড়ে 9% লোককে পজিটিভ পাওয়া যাচ্ছে, সেটা যদি ধরে রাখা যায় তাহলে মনে করা সম্ভব হবে যে আমরা হয়তো এই করোনা ভাইরাসকে কিছুটা হলো কন্টেইন করতে পেরেছি, তাহলে ভবিষ্যতের জন্য আরো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আরেকটি খবর হচ্ছে যে আমরা অনেকেই নিউ ইয়র্কের ব্যাপার নিয়ে এত চিন্তায় ছিলাম, আমেরিকার প্রায় 50 প্রতিটি স্টেটই এখন কোনো না কোনো সেকশন খুলেছে অর্থনীতির প্রথম ধাপ হিসাবে, কিন্তু গতকাল এবং গত পরশুদিন যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে যে ইনফেকশন রেট অনেকগুলো স্টেটে বেড়ে যাচ্ছে, নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সিতে না হলো, যেগুলিতে আগে তেমন ভাবে বাড়েনি এখন সেভাবে বাড়তে শুরু করেছে। বিশেষ করে টেক্সাসের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে বাড়ছে বিশেষভাবে। আর যেটা এই প্যান্ডেমিককে ব্যবহার করে, এই লকডাউনকে ব্যবহার করে আমেরিকাতে কিছু কিছু মানুষ অন্যায় অপরাধ করছেন। যেমন একটি অপরাধের কথা খুব আলোচিত হচ্ছে মিডিয়াতে, সেটি হচ্ছে জর্জিয়ার একটি 34 বছরের এক কর্মচারী একটি প্রতিষ্ঠানের নিজেকে ফেক করোনা রোগী দাবি করাতে তার সমস্ত কারখানাটি বন্ধ হয়ে যায়, চলে যায়, এবং সেই কারখানার মালিক কয়েকদিনে $1 লক্ষ পর্যন্ত লস দিয়েছেন। তো এটি হচ্ছে এখন, এবং এই ভুয়া দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান হিংসাবশত আউট অফ জেলাসি বন্ধ করে দেওয়া হচ্ছে। এটিও একটা নতুন ধরনের অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে, যেটা খুব এখন হয়তো অনেকের, কারণ আপনি যদি টেস্ট না জেনেই যদি অফিসে বলেন যে আমি করোনা, অনেকেই আতঙ্কিত হয়ে যায় এবং অফিসটি বন্ধ হয়ে যায়, কারখানা বন্ধ হয়ে যায়, আর সেই ব্যাপারটি এখন নজরে আসছে অনেকের। আর গত বুধবার ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি, বুধবার দিন সবচেয়ে বেশি করোনা ভাইরাস রোগী আক্রান্ত হয়েছিলেন গত 1,06,000। এবং আপনারা জানেন যে আমরা যুক্তরাষ্ট্রে হয়তো বা বিশেষ করে নিউ ইয়র্কে আমরা কমিয়ে আনছি, কিন্তু কিছু কিছু জায়গায় পৃথিবীর বিশেষ করে আমেরিকারও এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাংলাদেশও হু হু করে বাড়ছে। আরেকটা জিনিস হচ্ছে করোনা ভাইরাসের এই বিশেষ করে এই চিকিৎসা সেবা দিতে গিয়ে এই হোম কেয়ারের ব্যাপারটি এখন আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে এসেছে। কারণ এই হোম কেয়ারটি কি পরিমাণ প্রয়োজনীয়, এবং বিশেষ করে নার্সিং হোমে যে পরিমাণ মৃতের খবর পাওয়া যাচ্ছে, যে হারে নার্সিং হোমের মানুষ মারা যাচ্ছে, সেটি খুব আশঙ্কাজনক। এবং আপনারা অনেকে হয়তো জানেন
যে নার্সিং হোমটা একটি ব্যবসা কেন্দ্র, এটি যতটা না পরিচর্যা কেন্দ্র, তার চাইতে এটি বেশি একটা হচ্ছে একটা বিজনেস, এবং এটাকে বিজনেসের মতো রান করা হয়, নট নেসেসারিলি অ্যাজ হেলথ। এবং এই ব্যাপারটি এই প্যান্ডেমিকের কারণে, করোনার কারণে আমাদের চোখের সামনে চলে এসেছে। আমাদের বাবা মা, বৃদ্ধ ভাই বোন যেভাবে নার্সিং হোমে মারা গেছেন, এটি খুবই আশঙ্কাজনক। এবং এই ব্যাপারটি নিয়ে একটি রাজনীতি ছোটখাটো নিউ ইয়র্ক স্টেটে শুরু হয়েছে, কারণ গভর্নরকে অনেকেই ব্লেম করছেন যে নার্সিং হোমে রোগী যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন সামান্যভাবে, তাদেরকে আবার নার্সিং হোমে পাঠানোর পর তারা অনেকে আবার আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ব্যাপারে গভর্নর কুমোকে দায়ী করা হচ্ছে। তিনি আজকে সরাসরি বলেছেন তিনি এটাতে দায়ী নন, ফেডারেল গভর্নমেন্ট এটাতে দায়ী। কারণ ফেডারেল গভর্নমেন্ট মার্চের 25 তারিখ বলেছিলেন যে একটা নির্দেশে জারি করেছিলেন যে নার্সিং হোমে রোগীদেরকে, যারা নার্সিং হোমের বাসিন্দা তাদেরকে হসপিটাল থেকে নার্সিং হোমেই ফিরে যেতে হবে। অতএব কুমো সেই দায়িত্বটা নিতে চাচ্ছেন না। আরেকটি বিষয় যেটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে আমি আজকে লক্ষ্য করেছি নিউ ইয়র্ক শহরে অনেকেই মাস্ক পরার ব্যাপারে একটু উদাসীন হয়ে যাচ্ছেন। আবহাওয়া ভালো হলে কেউ মাস্ক পরে যাচ্ছেন না। আবার আমি অনেককে মাস্ক খুলে স্মোকিং করতেও দেখেছি, উইচ ইজ রিয়েলি ডেঞ্জারাস। আমাদের মনে, কারণ আপনারা অনেকে হয়তো জানেন যে এই ভাইরাসটা এয়ারে ট্রান্সমিট করে। আমাদের এখানে একজন ডাক্তার আছে রায়ান ফারুকি, আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশ থেকে ডক্টর তারেক আলম জয়েন করেছেন। আমি আজকে দেখেছি, আমার মনে হয় ইট ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ আপনি একজন স্মোক করছেন এবং তিনি যদি কোনো না কোনো ভাবে করোনা পজিটিভ হয়ে থাকেন, উনি হয়তো ফিল করছেন না। কারণ আমরা অনেকে জানি যে অনেকে করোনা ক্যারি করেন কিন্তু তাদের ভিতরে কোনো রোগ নেই, উপসর্গ নেই। তারা যদি স্মোক করেন এবং সেই স্মোক যদি এয়ারে রিলিজ করেন, সেখানে যদি কেউ এবং অনেকেই জানে যে এই করোনা ভাইরাস এয়ারে ট্রান্সমিট করতে পারে। তো আমি মনে হয় যে আমাদের সকলকে এই বিষয়টা একটু সতর্ক থাকা উচিত। আর ঈদের জামাতের ব্যাপারে যেটা আগে বলেছি, এখনো বলছি, এই 10 জনের অনুমতি নিয়ে আমরা যাতে কেউ এটাকে অ্যাবিউজ না করি, এটা দেখতে হবে। আর বাকি কথা যদি পরে থাকে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল ব্রিফিং. Rehan Faruqi, welcome to the show. You look like a little bit tired today. Eid Chadrat. আচ্ছা, আমাদের অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে ডক্টর তারেক আলম, উনি বাংলাদেশ থেকে আমাদের সাথে জয়েন করেছেন, যিনি বাংলাদেশ যে রোগ, এই করোনা ভাইরাস রোগের যে ঔষধ নিয়ে যে বিস্ময়কর একটি ব্যাপার করেছে সারা বিশ্বব্যাপী, তার সাথে যিনি সম্পৃক্ত ডক্টর তারেক আলম, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে। আপনার সাউন্ডটা অফ, মিউট করা আছে ডক্টর তারেক। জি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ। ডক্টর মাসুদ, আপনি কি ডক্টর তারেক আলমকে একটু পরিচয় করিয়ে দেবেন? আমরা ওনার বক্তব্য শোনার পরে আমি ডক্টর তারেক আলমের আমি একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। ও হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের K40 ছাত্র এবং তার ওয়াইফও K40 তে পড়াশোনা করেছে। তারপর ওরা দীর্ঘদিন আমেরিকাতে ছিল এবং এখানে ইন্টারফেইথ হসপিটাল থেকে ডক্টর তারেক আলম দুটি বোর্ড নেয়। একটি বোর্ড হচ্ছে পালমোনলজিতে, একটি বোর্ড নেয় ইন্টারনাল মেডিসিনে। তারপর তারেক আলম চলে যায় এবং বাংলাদেশে, ওখানে যে বাংলাদেশ মেডিকেল কলেজের এখন সে প্রফেসর এন্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন হিসাবে কাজ করছে এবং তার ওয়াইফ ওখানে গাইনোকোলজিস্ট হিসাবে কাজ করছে, দুজনই K40। এবং তারেক আলম প্রথম বাংলাদেশি ডাক্তার যে নাকি দুটি ওষুধ দিয়ে, যে ও আপনাদেরকে বলবে যে ওষুধটির কথা, আমি টাইম টেলিভিশনে তাহের ভাই আজ থেকে 1 মাস আগে বলেছিলাম যে এই দুটি ওষুধ যদি প্রথম সপ্তাহে দেওয়া হয় তাহলে কমপ্লিটলি কিওর হবে। এবং কয়েকটি ইউনিভার্সিটি তারেক বলবে সবকিছু। এবং তারেক ওখান থেকে বাংলাদেশ মেডিকেল কলেজে 2 জন ইন্টার্নি ডাক্তার সহ নার্স সহ 60 জন রোগীকে দুটি ওষুধ দিয়ে 100% সে করেছে, সুস্থ করেছে। এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে বলা হয় এবং ডক্টর আব্দুল্লাহ K30 তারা দুজনেই ইনিশিয়েটিভ নিয়ে হেলথ মিনিস্ট্রিতে তারা ওখানে সবকিছু সাবমিট করে এবং অলরেডি পুলিশ হাসপাতালে শুরু হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে এবং ডক্টর তারেক আলম এবং ডক্টর আব্দুল্লাহ এটা নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমার ভাই ডক্টর রাকিবুল হাসান K34, সে কার্ডিওলজিস্ট ইয়াতে লাভাকে আছে। এন্ড সে হচ্ছে সর্বপ্রথম যখন আমাকে খবরটি দেয় তখন আমার ভাই আরেকজন আছে ভারতীয় দূতাবাসের ডক্টর সাইদুল হাসান বাংলাদেশে, আমরা 3 জন মিলে এবং তারেক আলমের মানে
পায়োনিয়ার যে তারেক আলম যে ইয়েটা নেয়, রিয়েলি আই শুড স্যালুট তারেক আলম যে এই একটা মানে সারা পৃথিবী যেখানে কাঁপছে এই ওষুধকে কিভাবে ব্যবহার করা হবে সেটিকে তারেক আলম প্রথম সপ্তাহে সে এটাকে রেকর্ড পরিমাণ 100% রোগীকে সে সুস্থ করে। এবং এটা বাংলাদেশে যদি আমরা অলরেডি এখানে আমেরিকাতেও আজকে ফ্লোরিডা এবং 4টা ইউনিভার্সিটি জন হপকিন্স সহ টেস্ট হচ্ছে, আমরা হয়তো জুনের 21 তারিখে এরা বলবে, তার আগে ডক্টর তারেক আলমের নেতৃত্বে ওখানে ডক্টর আব্দুল্লাহ এবং বাংলাদেশের সরকার যদি এটাকে রিকগনিশন করতে পারে এবং প্রুফ করতে পারে তাহলে এটা বাংলাদেশে যেরকম কলেরা ফ্লুইড আইসিডিডিআর ভিতরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং হোল ওয়ার্ল্ড যেখানে রিকগনাইজ, তো বাংলাদেশ will be the first country to discover this medicine in a very small cost, and first week within 7 days the patient will be cured. এবং বাকিটা তারেক বলবে। এটি হলো তারেকের সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ। আমার মনে হয় তারেক সাহেবের সাথে আমাদের কানেকশনটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে। হি ইজ গোনা জয়েন উইথ আস এগেইন, বাট ডক্টর রায়হান ফারুকী আমাদের সাথে জয়েন করেছেন। মাওলানা ফায়েক উদ্দিন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি করোনা যোদ্ধা। আপনাকে ঈদ মুবারক। আমাদের আরেক করোনা যোদ্ধা আপনার সাথে আছে ডক্টর রায়হান ফারুকী। আমরা তার সাথে একটু কথা বলে নিই, তারপরে আপনার কাছে আসছি। রায়হান ফারুকী, কি খবর, কেমন আছেন? ঈদ মুবারক। Eid Mubarak. Thank you for having me here. Yes. So please go ahead. Yeah, যেটা আমরা শুনছি আমাদের মেডিসিনে তো আমরা আগে সব সময় আমরা ক্লিনিক্যাল ট্রায়াল আগে দেখি। অবশ্যই আমরা খুব খুশি যে এটা এই জেনারিক ড্রাগ বানানো হয়েছে আমাদের ইউএসএ। our company is called Gilead, একটা biopharmaceutical company from California. ওরা রেমডেসিভির বানাইছে। আমাদের বাংলাদেশে ওদের একটা কোম্পানি নাম আছে Beximco made Bemsivir is a generic drug. Now আমাদের এখন অনেক ট্রায়াল দরকার, অনেক কেস রিপোর্ট দরকার। I look forward to reading those case reports and reading those trials. Yes. We are very excited, but in the medical community we are only excited by data. আমাদের আগে data পড়তে হবে, report পড়তে হবে। Remdesivir in the US was only shown Remdesivir does not cure anything. If Bemsivir can show decrease in duration of disease, if Bemsivir can show decrease in mortality, এটা তো অবশ্যই ভালো। But cure কিন্তু খুব dangerous একটা word. We don't have a cure for coronavirus. আমি তাহের ভাই, আপনি জানেন I am involved in America in many different efforts. I'm part of a group called the COVID Alliance. COVID Alliance is একটা volunteer group, almost 300 মানুষ strong. It is the Manhattan Project to fight COVID. We have doctors, scientists, researchers, public health researchers. We have policy folks, organizers. And আমরা এই টিম নিয়ে basically সারা পৃথিবীর any clinical trial, any report on any drug we have been watching. অবশ্যই আমরা খুব excited about this. যদি এটা আসল ডাটাটা আমরা দেখি, I encourage Bangladeshi doctors to publish the data in an international medical journal so we can read. And then if যদি আসলে ভালোভাবে একটা ট্রায়াল বানানো হয় and we can see some reduction in mortality by duration, then it's encouraging. But there is also a financial incentive here. Right, there's a financial incentive here. Beximco is a pharmaceutical company, like Gilead is a pharmaceutical company. Right. And pharmaceutical companies are in the business of making medications, and they're in the business of making money. So আমাদের এগুলি নিয়ে এই ethical issue গুলি আমাদেরকে বুঝতে হবে। Again, আমাদের data আগে দেখতে হবে, তারপরে আমরা দেখবো এটা কি আসলে কাজ হয় নাকি। Oh, thank you so much. Do you have any question to Dr. Tareck? Yeah. First of all, welcome. Thank you so much for being here. আমি প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করি, আপনাদের কি কোনো এটার উপরে কোনো কেস রিপোর্ট আছে বা এনি পাবলিশড ট্রায়াল যে আমরা পড়তে পারি? আপনাদের অ্যানেকডোট তো অনেক পাওয়ারফুল, কিন্তু আমরা তো অ্যানেকডোটাল এভিডেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করি না।
in the US আর আপনি তো এটার উপরে আমরা কিভাবে পড়তে পারি and second আমি যখন ছিলাম in medical school I also did a rotation at Interfaith Medical Center in Brooklyn so I know that center well. Oh, thank you. Dr. Tariq Alam, আপনি তো শুনেছেন যে ফার্স্ট অফ অল ওয়েলকাম এবং ঈদ মোবারক আপনাকে আমাদের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, বিকজ আপনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন, এবং কংগ্রেচুলেশন অ্যাজ ওয়েল। যদিও এটা নিয়ে অনেক ক্লিনিক্যাল স্টাডির ব্যাপার আছে বা প্রমাণের ব্যাপার আছে, বাট স্টিল যখন আমরা রে অফ হোপ দেখি ডেফিনেটলি এটাকে আমরা ওয়েলকাম করি। সো আপনি যদি ইফ ইউ জাস্ট ব্রিফলি টেল আস হোয়াটস গোয়িং অন দেয়ার এবং হোয়াট ইজ দিস। ডক্টর তারেক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? লাইনটা কেটে গেল? না, ওনার সাউন্ডটা মিউট করা আছে ডক্টর তারেক, আপনার সাউন্ডটা মিউট করা আছে ডক্টর তারেক। হ্যালো ডক্টর তারেক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় যে ওনার লাইনটা আপনার সাউন্ডটা মিউট করা হয়ে গেছে, সাউন্ডটা মিউট আছে ডক্টর তারেক, আপনার সাউন্ডটা মিউট হয়ে আছে। ওকে, আমার মনে হয় যে এনিওয়ে আপনার তারেকের সাউন্ডটা মিউট হয়ে আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি জি, আপনি তো আমাদের প্রশ্নটা শুনেছেন ডক্টর তারেক। আচ্ছা, আমাদের এখানে ওই ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমাদের এখানে যখন শুরু হলো স্টাডিটা ওয়াজ অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট এ স্টাডি, ইট ওয়াজ অ্যানেকডোটাল ফাইন্ডিং। রায়ান ফারুকি ভাই যেটা বলেছেন, আমাদের একজন সিনিয়র প্রফেসর হু বিকেম কোভিড পজিটিভ, শি ওয়াজ রেফার্ড টু মি ফর মেডিকেশন। তো ওনাকে তখনকার মতো আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড অ্যাজিথ্রোমাইসিন অফার করার পরে সে সেড যে নো, আমি আমার বয়স বেশি, আমি এই ওষুধ খেতে চাই না, তোমার যদি তারিখ কালাম তোমার যদি অন্য কিছু থাকে তুমি আমাকে সেটা দাও। তখন I offered her the ivermectin, which was a new study in Australia. And দেখা গিয়েছিল মোনাশ ইউনিভার্সিটিতে, যেখানে they used it in a petri dish and found out the virus load decreased in 48 hours. তো ওনাকে যখন আমি বললাম যে ivermectin আমরা আপনাকে দিতে পারি, বাংলাদেশে available and it's a very simple dose, we'll give you a single dose and instead of azithromycin I can give you doxycycline, which also has a similar effect of immunomodulation and decreasing cytokine storm. She agreed, and she took the medicine, and in 7 days she became negative. So that was the anecdotal finding. After that, আমাদের এখানে যারা কাশ্মীরি স্টুডেন্ট থাকে তাদেরকে ভারত সরকার নিয়ে যাচ্ছে, they had an evacuation date. Evacuation date এর মধ্যে they became 3 জন became positive. তো তখনও তাদের তাড়াহুড়া করে 2 সপ্তাহ আগে তারা নেগেটিভ হবে না, তারা যেতে পারবে না, ফ্লাইট মিস করবে, তখনও তাদেরকে আমরা এই মেডিসিনটা ইন্ডিয়ান হাই কমিশনকে আমরা জানাই যে আমরা তাদেরকে এই ওষুধ দিচ্ছি। তো they agreed and we gave them the medicine and they also became negative in 4 to 5 days. তারপর থেকে আসলে কথা ছড়ায় যে তারেক চিকিৎসা করছে এই ওষুধে, এবং তখন আমাদের সিস্টাররা যারা পজিটিভ হয়, স্টুডেন্টদের ইন্টার্নদের রোগীরা যারা পজিটিভ হয় বিভিন্ন জায়গায়, সেখানে আমরা দেওয়া শুরু করি এবং মাশাআল্লাহ the result was good. Symptoms improved within 40 to 72 hours and test যেহেতু করার সুযোগ নাই, টেস্ট যখনই করা হয়েছে টেস্ট became negative. মাশাআল্লাহ এই পর্যন্ত আমি যেদিন টেলিভিশনে আসি প্রথম 7-8 দিন আগে, সেই পর্যন্ত আমাদের around 60 পেশেন্টস ছিল, তারা সবাই ভালো ছিল, টেস্ট কিছু কিছু লোকের টেস্ট পেন্ডিং। আর এই কথা টেলিভিশনে আসার পরে আসলে আরো আমাদের 50 থেকে 60 জন যোগ হয়েছেন যারা এখন ট্রিটমেন্ট পাচ্ছেন। এই 7 দিনে আরো 3-4 জন যারা টেস্ট করতে পেরেছেন, সুযোগ পেয়েছেন 4 দিনে 5 দিনে পরে, তারাও নেগেটিভ হয়ে গেছে। তো আমি একটু মানুষের জন্য একটু বুঝাই, এটা আমাদের আসলে 2টা মেডিকেশন আছে। আপনি যেটা বলতেছিলেন এটা হয়েছে আইভারমেকটিন। আইভারমেকটিন হয়েছে একটা ওষুধ যেটা প্যারাসাইট মারে। অনেক দেশ ওরা দেখাইছে যে আইভারমেকটিন একটা খুব কমন মেডিকেশন, অনেক সস্তা, দাম না। এটা আমাদের ল্যাবের ভিতরে বা আমরা পিট্রি ডিশে এটা করোনা ভাইরাসটা এটা মারে। এখন আমরা দেখতেছি এটা does this work in the real trial, and this was very similar to hydroxychloroquine, কিন্তু hydroxychloroquine এরকমও প্রথম ডাটা ছিল আমাদের ইউএসএ, কিন্তু ওভার টাইম আমরা যখন লং টার্ম ডাটা স্টাডি করছি
100 পেশেন্ট, 200 পেশেন্ট, 500 পেশেন্ট, আমরা দেখছি যে আসলে এটার কোনো এফেক্ট ছিল না, এই জন্য আমরা ছেড়ে দিছি। এখন আমাদের হাসপাতালে in New York City, we do not use hydroxychloroquine, do not use azithromycin, do not use doxy. এগুলি হইছে ব্যাকটেরিয়াল antibiotics, এটা ব্যাকটেরিয়া মারে, but আমরা হোপ করি যে maybe ivermectin may have some mechanism. তো ইনশাল্লাহ দেখা যাক, if you can show some data. Anecdotal evidence is always great, কিন্তু আমরা তো জানি একটা রোগী একটা জিনিস হইতে পারে আর একটা রোগী একটা জিনিস হইতে পারে, but we are hopeful, আমরা খুব হোপফুল যদি বাংলাদেশ দেখাইতে পারে first time, আমরা তো অনেক অবশ্যই proud হব that we are being able to lead in this. আসলে দেশের তো কেস লোড খুব হাই, আমরা জানি অনেক আন্ডার কাউন্টিং হচ্ছে। I know সরকার আমার মনে হয় right 25,000 case, probably at least times 5, times 7 is the real number of cases. Case fatality rate has been between 0.4 and 0.6% worldwide. Kintu initially, we case fatality rate ta khub high thake, anywhere from 2 to 3%. Jodi ivermectin even a little bit মানুষদের একটু ভালো করতে পারে বা একটু মর্টালিটিটা কমাতে পারে, it's a big achievement. কারণ আসলে আমাদের কিন্তু কোনো ওষুধ নাই, there is no treatment right now for coronavirus, there is no cure. আমরা যেটা দেখতেছি in the hospital is really oxygen therapy, nebulizer with albuterol, and supportive measures. আসলে অনেক মানুষ মারা গেছিল কারণ প্রথম সময় আমাদের অনেক ডাক্তাররা, especially pulmonology, ICU, ওরা বুঝতে পারে নাই যে করোনা ভাইরাস একটা নতুন একটা রোগ, এটা লাঙে গিয়ে নতুন একটা প্যাথোলজি বানাইছে। তো আমাদের বেশিরভাগের মানুষ ওরা ইন্টিউবেট করছে আর ভেন্টিলেটরে রাখছে, আর স্যাডলি ওরা কিন্তু মারা গেছে। That was actually the wrong thing to do at that time. Tahir Bhai knows my father, he works at a hospital in Hackensack, he's a respiratory therapist. আর এখন ওরা যখন ভেন্টিলেটর গুলি ওরা রান করে, ওরা very careful, ওরা কাকে ইন্টিউবেট করে, কাকে ওরা ভেন্টিলেটর দেয়। এভাবে আমরা আমেরিকাতে at least আমরা ডেথ রেটটা কমাইছি। বাংলাদেশে তো খুব রিসোর্স তো স্কেয়ার্স, হাসপাতাল কম, আইসিইউ বেড খুব কম, ভেন্টিলেটর আসতেছে, but আমরা হোপফুল, দেখা যাক that combining these ways maybe we have some hope against this virus. Thank you, Raihan. Dr. Tarek, do you have any response? আপনার কোনো রায়হান যা বললেন এই বিষয়ে রেসপন্স আছে আপনার? রায়হান যা বলছে কথাগুলো একদম ঠিক। বাংলাদেশে আসলে আমরা প্রথম যাদের পাচ্ছিলাম ভেন্টিলেটর দিচ্ছিলাম, ভেন্টিলেটর থেকে রোগীরা কেউ ফেরত আসেনি। এখন মোটামুটি আমেরিকান গাইডলাইন ফলো করে আমরা তৈরি করছি ভেন্টিলেটরের ব্যাপারে। আমরা এখন ট্রাই করছি নেবুলাইজেশন, হাই ফ্লো অক্সিজেন থেরাপি, এই মেশিনগুলো কেনা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আর আমি যেটুকু জানি গত 7 দিনে অনেক হাসপাতালেই তারা আইভারমেকটিন এন্ড ডক্সিসাইক্লিন ট্রিটমেন্ট কম্বিনেশনটা শুরু করছে। এছাড়া হাসপাতালে কিছু হাসপাতালে তারা দে আর গিভিং ফ্যাভিপিরাভির কিছু রোগীকে এন্ড রেমডেসিভির শুরু করছে, ইটস অ্যাভেলেবল ইন বাংলাদেশ। গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড দ্যাট। সো ওই স্টাডিটা পরে হবে, মানে পরে রেজাল্ট পাওয়া যাবে। আর we are giving a research protocol to the government. If they, either পরে হয়তো they will agree that they start the therapy, actually start the trials. আর একটা জিজ্ঞেস করি, ওই যে আমি যেটা বলছিলাম আগে বেমসিভিয়ার, আপনাদের কি বেমসিভিয়ার আছে? আমরা তো এটা শুনছি যে বেক্সিমকো কোম্পানিটা এটা বানাইছে, দিস জেনারিক অফ রেমডেসিভির, ওটার খবরটা কি? এটা যে শুরু হচ্ছে 3 দিন হলো, 3 days. So they are using it in some government hospitals, they are giving it free, and I don't know the results yet, but they have started it. Okay, take some time. Thank you, Dr. Tarek. Dr. Tarek, আপনি কিছু মনে না করলে জাস্ট আমরা আমাদের কালকে ঈদ হবে, তো আমাদের একজন খুব প্রিয় মানুষ মাওলানা ফায়াকুদ্দিন, উনি এসেছেন, উনি অসুস্থ মানুষ, ওনাকে আমরা বলেছিলাম যে কম সময় ওনাকে রাখবো। আমরা ওনার কাছ থেকে জাস্ট একটু ব্রিফ নেব কয়েক মিনিটের, যে কালকে যে ঈদ হবে এইটা আপনি জানেন যে আমার মনে হয় যে এই ইতিহাসের একটা ভিন্ন ধর্মের ঈদ কালকে পালন করা হবে। আমরা কিভাবে ঈদটা পালন করবো এবং কিভাবে এটা আপনার ঈদের যে আনুষ্ঠানিকতা এটাকে সারবো। আমাদের সাথে আমি আরো 1 মিনিট আপনার পরিচয় করে দিই। আমাদের ইকবাল ফেরদৌস মিশিগান থেকে জয়েন করেছেন, তিনি মিশিগানের উপর বলবেন। আর আমাদের সাথে আছেন অ্যাটর্নি নাজমুল আলম, ইমিগ্রেশন সম্পর্কে বলবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। আমি যাচ্ছি মাওলানা ফায়াকুদ্দিন আপনার কাছে।
আপনার সাউন্ডটা অফ আছে ফায়াকুদ্দিন সাহেব, আপনার সাউন্ডটা মিউট করা আছে। জি এখন ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। সেই সাথে বিজ্ঞ প্যানেলিস্ট সকলকে ঈদ মুবারক এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। এক নম্বর কথা হচ্ছে আমরা একটি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি ঈদ উদযাপনকে নিয়ে এইবার, এবং ঐতিহাসিকভাবে এরকম পরিস্থিতির মুখোমুখি আমরা ইতিপূর্বে কখনো হইনি। এখানে আমি একটি পয়েন্ট বলার আগে আমি একটু সময় নেব যে সারা পৃথিবী, আজকে আধুনিক পৃথিবী কিন্তু আমাদের সাথে কিন্তু প্রতারণা করছে। আধুনিক পৃথিবীর এত শক্তি, এত ক্ষমতা, এত টেকনোলজি, এত আয়োজন, তারপরেও তারা এটা যে কেন আসছে, এত ছোট্ট জিনিস অনুপরমাণুর মতো, সেটাকে তারা ডিফাইন করতে পারছে না। অথচ আল্লাহর নাম তারা একবারও নিচ্ছে না যে আমরা যতই ক্ষমতার অধিকারী হই না কেন, আল্লাহ যিনি আছেন তার শক্তিকে আমরা ডিফাইন করতে পারি না, তার রহমত ছাড়া আমরা চলতে পারি না। আধুনিক পৃথিবী এই দায়বদ্ধতা তাদেরকে নিতে হবে। আল্লাহ পাক যাদেরকে মুসলমান বানিয়েছে তাদেরকে কমপক্ষে এই আত্মপ্রতারণা থেকে, এই জাতীয় ধোঁকা থেকে তাদের বাঁচা উচিত। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ যদি চান 1 সেকেন্ডের ভিতরে এই সমস্যা সমাধান করতে পারেন। জীবন যার থেকে এসছে তার মাধ্যমে মৃত্যু হবে, সুতরাং ওই আল্লাহর রহমতের প্রত্যাশী আমি। তো যাই হোক, ঈদের যে বিষয়টি বলছেন, ইসলামের দৃষ্টিতে জীবনের মর্যাদা কিন্তু সবচেয়ে বেশি। যদি কেউ ইসলামের ব্যাপারে বলে এটা যে তুমি যদি মুসলমান বলো তোমাকে হত্যা করা হবে, কোরআন শরীফে সেখানে বলা আছে তুমি তোমার ঈমানকে হাইড করো, অর্থাৎ নিজের জীবনকে রক্ষা করা, এটা কিন্তু ইসলামে ফরজ সাব্যস্ত করেছে। আজকের যে ঈদ আমরা পালন করব, ঈদটা কিন্তু ওয়াজিব নামাজ, ঈদটা হচ্ছে ওয়াজিব নামাজ। এবং এই ঈদ যদি, ঈদের জন্য কিছু প্রিকন্ডিশন আছে, এটা জুমার মতো বলতে গেলে কিন্তু পরিপূর্ণ জুমার মতো নয়। জুমার জন্য খুতবা বাধ্যতামূলক, ঈদের নামাজে খুতবা বাধ্যতামূলক নয়। এজন্য আমাদের যে কালকে যে নামাজ, যদি আমরা মাঠে, যেখানে আমাদের গভর্নমেন্ট বা যেখানে মানে অথরিটি আমাদেরকে একসাথে একত্রিত হওয়াকে নিষেধ করেছেন, আমরা তো সেই সমস্ত জায়গায় তো আমরা ঈদের নামাজ বাইরে পড়বই না, কারণ রাষ্ট্রের এই দিক নির্দেশনা মানা, জাতির পক্ষ থেকে যিনি জাতির প্রধান থাকেন, তো হাই অথরিটির কমান্ডস মানা, এটাও শরীয়তে ফরজ বলেছে। সুতরাং আমাদের বাইরে ঈদের নামাজ আমরা পড়ার কসরত করব না। বাইরে পড়ার ব্যবস্থা যখন নাই, তখন মসজিদে, জানেন আপনি নিউ ইয়র্ক সিটিতে গভর্নমেন্ট পারমিশন দিয়েছে 10, নট মোর দ্যান 10 পিপল, 10 জনের বেশি কিন্তু আপনার একসাথে নামাজ পড়তে পারবে না। তো এই পদ্ধতিতে আমরা মসজিদে নামাজ আদায় করতে পারি, অবশ্যই সেখানে খুতবা হতে হবে। এখন যদি খুতবা সেখানে মনে করুন নামাজ হয়ে গেল সেখানে, এখন আমরা বাসায় পড়বো কিনা নামাজ, এটি নিয়ে মাসাইলে ফিকহ যে স্কুল অফ থটস ভিন্ন মত রয়েছে। তা আমরা যে মাসলাকের উপরে চলে আসছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শ্রেষ্ঠ ইমামের একজন, শ্রেষ্ঠতম ইমাম আহমদ ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, এবং তার এই ওপিনিয়নটাকে আল্লামা ইবনে তাইমিয়া, যিনি আহলে হাদিসের বলতে গেলে সবচেয়ে শ্রদ্ধাজন এবং সালাফিদেরও শ্রদ্ধাজন, গোটা আরব বিশ্ব যাকে এক বাক্যে মানে তার ফিকহকে, তিনি পর্যন্ত ইমাম আবু হানিফার এই মসলাটাকে সাপোর্ট করেছেন যে যদি কেউ কালেকটিভলি ঈদের নামাজ পড়তে না পারে মাঠে এবং মসজিদে, তাহলে তার জন্য ঈদের নামাজ নেই। তো আমরাও এই ব্যাপারে বলবো যে আমাদের বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে, কুইন্সে, ব্রুকলিন, আমরা যে 5 বরোতে আমরা যারা আছি, আমরা যদি মসজিদে নামাজ পড়তে না পারি, আমরা বাসায় নামাজ পড়বো না। আমরা বাসায় ইশরাকের নামাজ এবং এর কিছুক্ষণ পরে আমরা চাশতের নামাজ বা সলাতুদ দোহার নামাজ আমরা পড়তে পারি। আর এখানে আমরা এরপরে 6টা তাকবীর বলবো। এভাবেই হচ্ছে আমাদের ঈদের নামাজ। এই ঈদের মানে এটাকে বলা হক রক্ষা করা হবে। ঈদের নামাজ তো হবে না ঘরে। অনেকে এখানে আমাদের টেলিভিশনে বলছে যে ঈদের নামাজ হবে। আমাদের ওলামা একরাম, আমি জানি না, তারা সবসময় হানফি মাযহাবের দাবি করেন, অথচ হানফি মাযহাব বিরোধী এই ওপিনিয়নটাকে তারা কিভাবে স্বীকার করেন। আইসোলেশনের মাধ্যমে মসজিদে যদি নামাজ পড়া সম্ভব হয় পড়বো, তা না হলে মসজিদে যাওয়ারও কাসরত আমরা করব না। কারণ আমি আগেই বলেছি, ঈদের নামাজ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, ইমাম আবু হানিফা বলেন ওয়াজিব, ফরজ নয়। কিন্তু জীবন রক্ষা করা হচ্ছে ফরজ, এবং অথরিটি যদি কোনো ডিক্লারেশন দেয় সেটাকে মান্য করা ফরজ, যদি আল্লাহর হুকুমের ডাইরেক্ট কোনো নাফরমানি না হয়। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এই দুরবস্থা থেকে উদ্ধার করুন, এবং বিশ্ব মানবতা যে বর্তমানে যে মানে মহামারীর মুখোমুখি, আল্লাহ পাক এ থেকে সারা দুনিয়াবাসীকে নিষ্কৃতি দান করুন, আমেরিকাকে নিষ্কৃতি দান করুন, এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকেও আল্লাহ পাক রক্ষা করুন। আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনা। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ মাওলানা ফায়াকুদ্দিন, আপনাকে আমাদের সাথে যোগদান করার জন্য। আপনি একজন করোনা যোদ্ধা বলা হয়, করোনা রোগে আপনি নিজেও আক্রান্ত হয়েছিলেন,
আমি জানি আপনি দুর্বল এবং আপনি বলেছেন যে আপনি অসুস্থ। আপনাকে থ্যাংক ইউ। আপনি যদি অবস্থান করেন আমাদের সাথে, দ্যাটস ওকে। আপনি যদি যেতে চান, দ্যাটস ফাইন। আপনি শুধু আজকের জন্য আমি একটু অনুমতি চাচ্ছি, জি, নেক্সট টাইম প্লিজ, ইনশাআল্লাহ। প্লিজ। হ্যাঁ, আপনি relax নিতে পারেন। অনেক অনেক শুভেচ্ছা জি, সবাইকে, ইনশাআল্লাহ ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর তারেক আলম, আপনি কি আমি আপনার কাছে আবার যাচ্ছি। তো আপনি কি মনে করেন যে আপনাদের যে মেডিকেশন, যে নতুন ঔষধ নিয়ে আপনারা কাজ করছেন, এইটা কি আপনি 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 কি মনে করেন যে এই ঔষধটি একটা যুগান্তকারী চেঞ্জ আনতে পারে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে? আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চান, হ্যাঁ আমার মনে হয় যে ওষুধটা একটা যুগান্তকারী চেঞ্জ আনতেই পারে যদি আমরা এটা দিতে পারি। এখন এই ওষুধটা আমি ছাড়াও আসলে বাংলাদেশের অন্যান্য হাসপাতালে গত 7 দিন ধরে শুরু হয়েছে। এছাড়া আমাদের একটা পুলিশ হাসপাতাল আছে, রাজারবাগ পুলিশ লাইনে, জি, ওখানেও তারা আইভারমেকটিন আর অ্যাজিথ্রোমাইসিন কম্বিনেশন প্রথমে দেখছিল, পরে 7 দিন ধরে তারা আইভারমেকটিন ডক্সিসাইক্লিন কম্বিনেশন শুরু করেছে এবং প্রথমটা যাতে দ্বিতীয়ত তাদের রেজাল্ট ভালো এবং তারা মোটামুটি সব রোগী তারা সিডিডি দিতে পারছে এবং তারা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আসলে আমরা টেস্টিং ক্যাপাবিলিটিটা কম, নাহলে আমরা আসলে আরো আগে বলতে পারতাম 3-4 দিনে সবাই নেগেটিভ হচ্ছে আর কোয়ারেন্টাইন টাইমটা কমে যেতে পারছি। দেখা যাক এখন আমাদের ট্রায়ালে কিরকম আছে। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনার কি কোনো প্রশ্ন আছে ডক্টর তারেক আলমের কাছে? এই মুহূর্তে যেটি রায়হান বললো যে আমরা ওয়েট করি কিছু ডাক্তার জন্য, এবং এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ অবশ্যই। আমি কিন্তু আমরা ডাটার জন্য ওয়েট করি, এবং ডাক্তার তারিক যে কথাটা বললেন যে অ্যানেকডোটের কথা যেটা রায়ান উল্লেখ করলো, দ্যাটস ফাইন, বাট আমাদেরকে একটা এস্টাবলিশিং পয়েন্টে আসতে হলে আমাদের ডেফিনেটলি ডাটা দরকার, এবং আমার মনে হয় বাংলাদেশে সেই ডাটা সম্ভব হবে। তবে উনি একটা কথা সত্য বলেছেন যেটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা নিউ ইয়র্কে থেকে এখন বুঝছি, সেটা হচ্ছে টেস্টিং। মোর ইম্পর্টেন্স যে টেস্টিং এর উপর দিতে হবে, এবং এই টেস্টিং কিটটা বাংলাদেশে আনা পাওয়া যাবে কিনা, আমরা আমেরিকাতে তো ছিল না 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে। তো আমরা মনে হয় বাংলাদেশে এই দিকটা নজর দেওয়া উচিত, যেহেতু উনি বাংলাদেশ হেলথ ডিপার্টমেন্টের সাথে আছে, আর আমাদের মাসুদ ভাই যেহেতু ডাইরেক্ট কানেকশন, আই থিঙ্ক ওই বাংলাদেশকে এখন এই টেস্টিং কিট কিভাবে পাওয়া যায় সেটার একটা ব্যবস্থা করা উচিত। থ্যাংক ইউ ডক্টর তারেক আলম, আপনাকে আপনাদের এই যে উদ্ভাবন এবং যে প্রয়াস, এই জন্য আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, এবং আমরা গৌরবান্বিত মনে করছি যে বাংলাদেশ হিসেবে যে আপনারা যে এই যে হেলথ সায়েন্সে আপনাদের যে কন্ট্রিবিউশন। ডক্টর মাসুদ, আপনি 1 মিনিটে কিছু বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে ঈদ মোবারক সবাইকে আগামীকালকের জন্য। এবং ডক্টর তারেক যে কথাটি বললো যে দুটো ড্রাগের সমন্বয়ে, অলরেডি তো তারেক ডাটা দিয়েছে, আরো আমার মনে হয় ডাটা অতি শীঘ্রই হয়ে যাবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশ উইল বি দ্য লিড অন দিস পয়েন্ট। বাট মাই মেইন কোশ্চেন ইজ দ্যাট তাহের ভাই, জি, যে সবাইকে আমরা ওষুধ বের করলে হয়তো সারা পৃথিবী মুক্ত হবো, কিন্তু আমাদের মেইন জিনিসটা মেনে চলতে হবে, যেটা আমাকে নিজেকে বাঁচতে হলে আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সটা মেনে চলতে হবে। জি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মাস্ট ক্যান। তো ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর তারেক আলম, আপনি না ঘুমিয়ে আমাদের সাথে যোগদান করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি, আমাদের ইকবাল ফেরদৌস আমাদের সাথে আছেন, বাট আমরা যাচ্ছি যেন নাজমুল আলম, অ্যাটর্নি নাজমুল আলম আমাদের সাথে আছেন, ইমিগ্রেশন অ্যাটর্নি, এবং কালকে উনি আমাদেরকে বলেছিলেন যে আজকে ইমিগ্রেশনের কয়েকটি আপডেট দেবেন। নাজমুল আলম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। ঈদ মুবারক। ঈদ মোবারক। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি যে নতুন রুলগুলোর কথা বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি এই 2020 এই বছর থেকে এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, কিন্তু জানুয়ারি থেকেই শুরু হয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক, ফেব্রুয়ারিতে এটা মোটামুটি, আর আপনি জানেন যে মার্চের থেকে পুরোপুরি লকডাউন। কাজে এই সমস্ত কারণে এই জিনিসগুলো এখনো অপ্রকাশিত আছে, কিন্তু ল ইজ দেয়ার, আইনটা কিন্তু সেখানে আছে। কাজে আমি আইনে যাওয়ার আগে আমি একটু এই ব্যাপারে বর্ণনা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই বছরে ইমিগ্রেশনের বাজেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ সরকারি ডিপার্টমেন্ট গুলো সবাই সবার বাজেট পাচ্ছে, কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এটা নিয়ে সমস্যা হচ্ছে। এটা কিন্তু আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিতে বিরাট একটা প্রভাব বিস্তার করবে। তো এই জন্য আমি খুব সংক্ষেপে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে এটা ম্যাগনিটিউড, এটা অ্যাকচুয়ালি প্রভাবটা কোন জায়গায় যে পড়বে। ইমিগ্রেশনে হোমল্যান্ড সিকিউরিটি থেকে এইবার 2020 যে বাজেট আছে তাতে সর্বোচ্চ বাজেট পেয়েছে সিবিপি, তারা হচ্ছে কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন, যারা বর্ডারে পাহারা দেয় এবং যারা এয়ারপোর্টে থাকে। এই ডিপার্টমেন্টের সর্বোচ্চ বাজেট হচ্ছে, আপনারা জানেন যে প্রতি $1 বিলিয়ন হয় 1000 মিলিয়নে। কাজে আমি মিলিয়ন দিয়ে কথাগুলো বলতেছি, 18,200 মিলিয়ন পাচ্ছে তারা।
হুইচ ইজ আ লট অফ মানি। সেকেন্ডলি যারা যাচ্ছে সেটা হচ্ছে আইসে পাচ্ছে, আইসটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এইটাকে ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেন্টদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর একটা এজেন্সি হিসাবে সে ব্যবহার করে। আপনি জানেন যে ডিপোর্টেশনের জন্য লোকজন ধরে নিয়ে গেলে একটা বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়, আতঙ্কের সৃষ্টি হয়। এই ডিপার্টমেন্টের বাজেট আছে গত বছরের তুলনায় 19% ইনক্রিজ করা হয়েছে। তার মানে ট্রাম্প এটা তার পয়সা বেশি দিয়েছে। তাদের বাজেট আছে এই বছর $8,800 মিলিয়ন, অনেক টাকা। এরপরে 3 নাম্বার ডিপার্টমেন্ট যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইমিগ্রেশন বলতে আপনি আমি অন্য 10 জন যেটা বুঝি সেটা হচ্ছে USCIS, যারা অ্যাকচুয়ালি গ্রিন কার্ড, সিটিজেনশিপ এইগুলো, তারপরে যারা অ্যাকচুয়ালি ইমিগ্রেন্টদেরকে বেনিফিট দিয়ে থাকে সেটার দিকে আমরা মানে তাকিয়ে থাকি। সেই ডিপার্টমেন্টের বাজেট ওরা দিয়েছিল $4,800 মিলিয়ন। এই $4,800 মিলিয়ন মধ্যে 97%, which is almost like the total budget, ওরা ধরেছিল, প্রিডিক্টেড ছিল যে এটা যারা ইমিগ্রেশনের জন্য দরখাস্ত করবে তাদের ফি থেকে রেভিনিউ হিসেবে এটা আসবে এবং সেটা দিয়ে তারা তাদের অফিস ভাড়া এবং এমপ্লয়ির বেতন দিবে। অর্থাৎ এই ফেডারেল গভর্নমেন্ট হায়ার করেছে, ফেডারেল গভর্নমেন্ট, কিন্তু তাদের বেতনের টাকা আসবে আপনার আমার মতো ইমিগ্রেন্টের এই অ্যাপ্লিকেশনের ফি থেকে। তাদের বাজেটটা 97% হচ্ছে ফি বেসড, আর অনলি 3% প্রজেক্টেড গভর্নমেন্ট হেল্প। সেই প্রজেক্টেড গভর্নমেন্ট হেল্পের মধ্যে ছিল মাত্র $122 মিলিয়ন। $122 মিলিয়ন ইজ নাথিং ইন কম্পেয়ার টু দ্যাট। কিন্তু দেখা গেছে যে গত প্যান্ডামিকের কারণে গত 3 মাসে ইমিগ্রেশনের এই অ্যাপ্লিকেশনের সংখ্যা এত বেশি হ্রাস পেয়েছে যে ওরা ওদের কাঙ্ক্ষিত বাজেটে ওরা যেতে পারছে না, যার জন্য ওদের টোটাল বাজেট ডিফিসিট, যেটা জাস্ট ওদের অফিসটা চালু রাখার জন্য ওদের এই মুহূর্তে 1.2 বিলিয়ন, সেটা হচ্ছে যে 1,200 অর্থাৎ 1200 মিলিয়নের দরকার প্রয়োজন। এবার আপনি চিন্তা করেন তাদের টাকার প্রয়োজন হচ্ছে 1200 মিলিয়ন, আর হোয়ার এজ গভর্নমেন্ট তাদেরকে অঙ্গীকার দিচ্ছে তারা দিবে 122 মিলিয়ন। আই মিন অবভিয়াসলি দ্যার ইজ এ হিউজ গ্যাপ। আমি এই হিসাবটা দেওয়ার পিছনে একটাই কারণ দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাজ এ লয়ার হিসেবে আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে ফোন কল পাই, অফিস ভিজিট পাই, তাদের একটাই কোশ্চেন, কেন এত দেরি হচ্ছে, কেন কেস প্রসেসিং হচ্ছে না, কেন 9 মাসের জায়গায় 1.5 বছর লাগতেছে। ওদের যদি টাকা না থাকে, বাজেট না থাকে, অফিস না থাকে, অফিসার যদি কাজ করতে না পারে, হাউ দে গোনা প্রসেস দিস? হ্যাঁ, তো এই সমস্ত কারণগুলোর কারণেই কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে লকডাউনের পর থেকেই আমেরিকাতে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা দেখা দিবে, অন্তত আমরা ইমিগ্রেন্টরা যেটা ফিল করব সেটা হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে, খোদ USCIS এ এইটা লাইন দীর্ঘতর হবে। এইখানে আপনার কেসের ডিনায়ালের সংখ্যা প্রচুর বেড়ে যাবে, এইখানে আপনার ফি ইনক্রিজ করা হবে, এবং যেটা আমাদের মতো ইমিগ্রেন্টদের পক্ষে অ্যাকচুয়ালি ব্যয়টা বহন করা সম্ভব নাও হতে পারে। কিন্তু তার অর্থ এই না যে আমরা কিছু না করে বসে থাকবো। আলটিমেটলি সেটা হচ্ছে যে খাদ্য আগে আসবে না ইমিগ্রেশনের ফি আগে দেবো, কোনটা আগে যাবে? যেটা এখন আমাদের হচ্ছে সেটা হচ্ছে আগে কি ঘর ভাড়া দেবো নাকি পরিবারের জন্য খাদ্য কিনবো, সেরকমই একটা পরিস্থিতির সামনাসামনি আমরা হতে যাচ্ছি। তো এই ব্যাপারটা আমি একটু সবাইকে সতর্ক করে দিতে চাই, যাদের যেভাবে যে অ্যাপ্লিকেশন গুলো আছে প্লিজ আপনার তড়িৎ গতিতে এগুলো প্রসেস করার চেষ্টা করেন, কারণ আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প কোনো মতেই তাদের এই বাজেট বাড়াবে। কাজে আলটিমেটলি সার্ভিস কমে যাবে কিন্তু ফি বেড়ে যাবে। কাজে ওইটা মাথায় রেখেই আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, যাদের গ্রিন কার্ড পেন্ডিং আছে আপনারা এগুলো শেষ করার চেষ্টা করেন, যারা সিটিজেন হওয়ার উপযুক্ততা আছে ক্যাটাগরিতে আপনারা সিটিজেন হওয়ার চেষ্টা করেন, এবং দেখবেন যে ইনশাল্লাহ অন্তত অ্যাটলিস্ট এই বর্তমানে যে সংকট আছে এটা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন। এবার আমি যে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে নতুন আইনটা কিভাবে অ্যাকচুয়ালি কার্যকর হতে যাচ্ছে। এটা জানুয়ারি মাসের থেকেই এটা ইফেক্টিভ হওয়ার কথা। সেটা হচ্ছে যে কোনো ইমিগ্রেন্ট যদি তার ট্যাক্স পেপারে সে যে ইমিগ্রেন্ট এই ব্যাপারটা যদি সে শো না করে, এটা ট্যাক্স পেপার কিভাবে করে সেটা আমি আপনাকে পরে জানাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে সে যদি কোনো কারণে কোনো ইনকাম হাইড করে, তারপরে যদি এটা পরবর্তী যে দুটি এটা ধরা পড়ে যে সে প্রথমে ইনকাম হাইড করেছিল, গোপন করেছিল, পরবর্তীতে সে এটাকে আবার অ্যামেন্ডমেন্ট করে সেইটাকে আবার নতুন করে দিয়েছে, ওরা যদি এটার মাঝখানে কোনো ধরনের ফ্রড ধরতে পারে তাহলে কিন্তু তার গ্রিন কার্ড আইদার বাতিল করে দেওয়া অথবা আদৌ গ্রিন কার্ড দেওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় যেটা, সেটা অনেকেই জানেন, তারপর আমি বলে দিচ্ছি, এটা ওরা ম্যান্ডেটরি করেছে। সেটা হচ্ছে যে যারা গ্রিন কার্ড পাবেন, যে সমস্ত ছেলে অথবা মেয়েরা, আমি এই জন্য বলতেছি কারণ এখানে একটা বয়সের ব্যাপার আছে, 18 থেকে 25, তাদেরকে মাস্ট সিলেক্টিভ সার্ভিস, যেটা আলটিমেটলি লিড টু দ্য US আর্ম ফোর্সেস।
আমেরিকান সেনাবাহিনীতে, বিমান বাহিনী অথবা অন্য যে কোনো সশস্ত্র বাহিনীতে তাদেরকে নাম অন্তর্ভুক্ত করতে হবে। সেটা হচ্ছে সিলেক্টিভ সার্ভিস। এই সিলেক্টিভ সার্ভিসে কেউ যদি রেজিস্ট্রেশন না করে, এটা ডিপোর্টেবল অফেন্স, মিনিং তাকে যদি ওরা ধরতে পারে তাকে কিন্তু তারা আইনগতভাবে ডিপোর্ট করতে পারে। এই জিনিসগুলা আগেও ছিল, কিন্তু এগুলা এখন থেকে কার্যকরী করা হবে। থার্ডে যে ওরা যে জিনিসটা দিচ্ছে সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড ভ্যাকেশন বাই দ্য এলপিআর, অর্থাৎ লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট। লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট বলতে আমরা গ্রিন কার্ড হোল্ডারদেরকে বুঝি। আপনারা জানেন যে অনেকেই গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে আসে, কোনো মতে গ্রিন কার্ডটা পিক আপ করে তারা আবার দেশে চলে যায়, 6 মাস 9 মাস পরে তারা আবার আসে। এই যে ভ্যাকেশনিং এর যে টাইমটা, এইটা ওরা এখন সিরিয়াসলি দেখবে। হয়তো এয়ারপোর্টে ওরা গ্রিন কার্ডটা আটকে দিতে পারে, নতুবা হয়তো এয়ারপোর্টকে তাকে একটা কেন তোমাকে ডিপোর্ট করা হবে না, অথবা কেন তোমার কাছ থেকে এই গ্রিন কার্ডটা নেওয়া হবে না, এই বলে হয়তো তাদের কেসটা আবার যাদের কাছে রেফার করতে পারে। তো কাজেই আমার যতটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই সমস্ত বিধিনিষেধের কারণে এরা আগামীতে লকডাউনের পরে থেকে এরা ইমিগ্রেশনের উপরে চোখ দিবে। আপনি জানেন যে আগামী নভেম্বরে ইলেকশন, এই ইলেকশনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু নেই যে সে করতে রাজি না, কাজেই সে সবকিছু প্রয়োগ করবে। আলটিমেটলি এটাতে যে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে ইমিগ্রেন্টরা। ইমিগ্রেন্টের ব্যাপার আপনি জানেন যে অলরেডি 60 দিনের একটা গ্রিন কার্ড বন্ধের একটা নির্দেশ ছিল। হোপফুলি এটা যদি সে না বাড়ায় তাহলে গ্রিন কার্ডটা আবার আগের মতোই প্রসেস হবে। কিন্তু প্রবলেম যেটা হবে, সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যারা অলরেডি গ্রিন কার্ড নিয়ে বসে আছেন তাদের অনেকেই আবার ডিপোর্টেশন প্রসেসে নিয়ে যাওয়া হবে এই সমস্ত কারণের জন্য। এক হচ্ছে ট্যাক্সে যদি কেউ ফ্রড করে অথবা ট্যাক্সে যদি সে সঠিক তথ্য না দেয়, দ্বিতীয় হচ্ছে যদি সিলেক্টিভ সার্ভিসে যদি কেউ নাম না লেখায়, পরবর্তীতে যদি এটা ধরা পড়ে সেটা ডিপোর্টেবল অফেন্স। প্লাস এক্সটেন্ডেড ভ্যাকেশন আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট। ভ্যাকেশন বলতে আপনি জানেন আমরা বুঝি আমেরিকাতে 2 to 3 উইকস ম্যাক্সিমাম এ মান্থ, কিন্তু আমাদের লোকজন যে 6 মাস 9 মাস এরকম থাকে, তো এইটাকে ওরা এক্সটেন্ডেড ভ্যাকেশন হিসাবে নিবে। এবং কারো যদি কোনো এক্সটেন্ডেড ভ্যাকেশন থাকে, ইট ইজ অলসো গোইং টু বি এ ডিপোর্টেবল অফেন্স। তো কাজে এই জিনিসগুলো মাথার উপরে রাখতে হবে। ফাইনালি আমি যে জিনিসটা বলতে চাই, এটা বহুল আলোচিত এবং ইট ইজ কামিং, সেটা হচ্ছে পাবলিক চার্জ। এই পাবলিক চার্জের সাথে আপনার টোটাল ফাইন্যান্স জড়িত আছে একটা মানুষের। পাবলিক চার্জটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তবে আমি যে হিন্ট আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে এখন আমি ওটা সংক্ষেপে একটু বলতেছি। সেটা হচ্ছে কি, আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত যে ট্যাক্স ফাইলিং এর মৌসুমটা কিন্তু চালু আছে। এই ট্যাক্স ফাইলিংটা কিন্তু আগামী জুলাইয়ের 15 পর্যন্ত থাকবে। কাজেই ওই এখন ট্যাক্স কমিয়ে দিয়ে পরে জুলাইয়ের পরে যে আবার যদি ট্যাক্স অ্যামেন্ডমেন্ট করে ইমিগ্রেশনের কাছে ফাইল করার চেষ্টা করেন, তাহলে যে প্রথম আইন যেটা বললাম সেটা হচ্ছে ইফ দে অ্যাকচুয়ালি হাইড দেয়ার ইনকাম ফার্স্ট and then later on they come with the income, then it could be triggered as a fraud. কাজে আপনারা যারা নতুন ভাবে ট্যাক্স ফাইল করবেন, প্লিজ দয়া করে এই জিনিসটা খেয়াল রাখবেন যে ইট কুড বি এ পার্ট অফ দ্য পাবলিক চার্জ ট্রিগার। এই পাবলিক চার্জ ট্রিগারের মধ্যে যদি পরে নতুন যারা গ্রিন কার্ডের দরখাস্ত করবেন তাদের গ্রিন কার্ড দেওয়া হবে না, আর যারা অলরেডি গ্রিন কার্ড আছে তারা যদি এটা ধরতে পারে তাহলে এটা ডিপোর্টেবল অফেন্স হিসাবে গণ্য করা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ নাজমুল আলম ভাই আপনাকে। আমরা এই পাবলিক চার্জের বিষয়টি নিয়ে বিস্তারিত পরের সময় আলোচনা করবো, 2-1 দিনের মধ্যে এই বিষয়টি ডিটেইলস আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আপনি আমাদের সাথে থাকুন, 2-1টা প্রশ্ন আছে আমি আপনাকে করবো। আমি যাচ্ছি ইকবাল ফেরদৌস আপনার কাছে। হ্যালো, ঈদ মোবারক। আপনাকে দেখতে একেবারে পুরোপুরি ঈদের একটা পরিবেশই মনে হচ্ছে। ঈদ মোবারক। থ্যাংক ইউ তাহের ভাই আমাকে জয়েন করানোর জন্য। শিওর, ইউ আর দ্য পার্ট অফ আস। থ্যাংক ইউ। তো কি অবস্থা মিশিগানের, কি অবস্থা মিশিগানের বাংলাদেশিরা কেমন আছেন এবং কিভাবে ঈদ হবে সেখানে? তাই ভাই আপনি জানেন মিশিগান নিউ ইয়র্কের পরে বড় একটা কমিউনিটি এখানে বাস করেন, দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি কমিউনিটি বলা হয়। তো এখানে প্রত্যেক বছর আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম যে কয়েক হাজার মানুষ বিভিন্ন এখানে স্টেডিয়াম এবং মসজিদের পার্কিং লটে ঈদ উদযাপন করেন। তো এবারের ঈদটা কিন্তু পুরো বিশ্বব্যাপী একটু ভিন্ন অভিজ্ঞতা, আমাদের জন্য একটা ভিন্ন অভিজ্ঞতা। সো আমি যতদূর জানি যে এখানকার সবগুলো মসজিদ কমিটি, প্রায় প্রত্যেকটি মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা ঈদের জামাত করবেন না, কিন্তু কয়েকটি মসজিদ আমি লক্ষ্য করেছি, ফ্লাইয়ার লক্ষ্য করেছি যে ওনারা ঈদের জামাত করবেন। সো আমার মনে হয় ওনারা
যে গভর্নমেন্টের যে বিধিনিষেধ রয়েছে, যদিও ফ্লায়ারে উল্লেখ করা হয়েছে আপনার মাস্ক এবং হ্যান্ড গ্লাভস সহ যে সোশ্যাল ডিস্টেন্সিং এগুলা বজায় রাখার জন্য, কিন্তু যেহেতু আমি দেখছি আপনার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, এই কথাটি আমি প্রথমেই নিয়ে আসতে চাই যাতে আমাদের কমিউনিটির যারা এই অনুষ্ঠানটি দেখবেন তারা একটু সচেতন হন। কারণ আমার পরিচিত মেইন স্ট্রিমের যত মিডিয়া রয়েছে তার মধ্যে আমি লক্ষ্য করি যে প্রায় ইসলামোফোবিয়া একটা ব্যাপার রয়েছে। তো যদি আমরা খুব বেশি একটা গ্যাদারিং করি তাহলে দেখা যাবে যে মেইন স্ট্রিম মিডিয়া দেখানোর চেষ্টা করবে যে আমাদের কারণে এই মিশিগানের যে করোনার যে ছড়ানো এটা আমাদের মুসলিম কমিউনিটির কারণে ছড়াচ্ছে, বা এই ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের কমিউনিটিতে এসে পড়তে পারে। সো আমি আশা করব আমাদের কমিউনিটি লিডার এবং বিশেষ করে যারা ইসলামী মসজিদগুলোর সাথে সংশ্লিষ্ট কমিটি রয়েছেন তারা যেন এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব সহকারে নেন এবং চেষ্টা করেন যাতে কোনো ধরনের গভর্নমেন্টের যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধগুলো যেন অমান্য না হয়। সো এটা একটা ব্যাপার। আবার অনেকেই আমরা জানি যে ঈদের নামাজ পড়ার জন্য প্রায় 10 জনের বন্ধু বান্ধবের অনেকের বাসার ব্যাকইয়ার্ডে অনেকে উদ্যোগ নিচ্ছেন যে ব্যাকইয়ার্ডে 10 জন করে যাতে নামাজ পড়া হয়। সো কেউই চাচ্ছেন না যে ঈদের নামাজটা মিস করার জন্য। সো এরকম হলে সোশ্যাল ডিস্টেন্সিং এবং আমাদের গভর্নমেন্টের যে বিধিনিষেধ সেগুলো মাথায় রেখে যদি ঈদের জামাত আদায় করা হয় তাহলে ডেফিনেটলি এটা খুব ক্ষতিকর বিষয় না। আপনি এটাও জানেন যে গত 2 দিন আগে আমাদের মিশিগান গভর্নর গ্রাচেন হুইটমার উনি আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রতি উদ্দেশ্য করে একটি টুইট দিয়েছেন এবং এই উনি 10 জনের যে ব্যাপারটা এটা আবার রিমাইন্ড করে দিয়েছেন। সো এই মোটামুটি হচ্ছে সার্বিক অবস্থা মিশিগানের। থ্যাংক ইউ সো মাচ ইকবাল আপনার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং আপনাকে আরো আমরা বিভিন্ন সময় আপনাকে নেব বিকজ আপনি পার্ট অফ টাইম টেলিভিশন। আমি আমাদের নাজমুল ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চান? এর মধ্যে আর কোনো কিছু আছে আপনার অ্যাড করার? কোন নাজমুল? নাজমুল আলম, নাজমুল আসাদ, অ্যাটর্নি নাজমুল। হ্যাঁ, অ্যাটর্নি নাজমুল আলম। আচ্ছা, অ্যাটর্নি নাজমুল আলমের কাছে একটু যাই, আপনার কাছে পরে আসছি। ওনার কাছে একটা প্রশ্ন আছে। I came to USA in November 2019 as immigrant visa, then applied for food stamp within 6 months and keep it for 5 months. Soon after got a job, cancel my food stamp. Is this will be considered as public charge? No, not at this time. কারণ উনি তো জব নিয়েছেন, so it is a waivable. এটা ওরা বুঝবে যে মানে why he has to go through this. So I think it is okay at this moment, but do not try it again. তাই ভাই এর সাথে আমি আর একটু যোগ করে দিতে চাই, আমি নতুন রুলটা আমি একটু সংক্ষেপে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ট্যাক্স প্রিপারেশনের ব্যাপার থেকে, ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে থেকে যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন প্লিজ বি কেয়ারফুল। আপনারা খুব সতর্কতার সাথে ট্যাক্স ফাইলিং গুলো করবেন। দ্বিতীয়ত সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীতে নাম লেখানো, সেটা একমাত্র ছেলেদের ক্ষেত্রে। যে সমস্ত ছেলেদের বয়স 18 থেকে 25-এর মধ্যে তারা অবশ্যই কিন্তু সশস্ত্র বাহিনীতে তাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে বলে সিলেক্টিভ সার্ভিস। ওরা ডাকবে কি ডাকবে না সেটা পরের কথা, কিন্তু প্লিজ এনরোল ইউর নেম ইফ ইউ আর বিটুইন এজ অফ 18 and 25 and you are a green card holder. আর থার্ড এন্ড ফাইনালি সেটা আমি মুরব্বীদের উদ্দেশ্য করে বলতে চাই, প্লিজ আপনারা যদি এই দেশে অ্যাকচুয়ালি পার্মানেন্টলি থাকতে চান তাহলে প্লিজ বিকাম এ ইউএস সিটিজেন। আমেরিকান সিটিজেন হয়ে গেলে পরে যদি আপনারা বাংলাদেশে 2, 4, 5 বছরও যদি একসঙ্গে থাকেন কোনো অসুবিধা নাই, বিকজ অ্যান আমেরিকান সিটিজেন ক্যান লিভ এনিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড উইদাউট হ্যাভিং রিটার্ন টু দেয়ার ওন কান্ট্রি। কাজে আপনাকে আর ফিরতে হবে না, যখন মন চাইবে তখন আবার আমেরিকাতে চলে আসবেন। কিন্তু যতদিন গ্রিন কার্ড আছে প্লিজ ডু নট টেক দ্য এক্সটেন্ডেড ভ্যাকেশন। এক্সটেন্ডেড ভ্যাকেশন সেটা হচ্ছে মোর দ্যান 6 months, I would say less than 6 months, কিন্তু এটা যেন বেশি ফ্রিকুয়েন্ট না হয়। একবার দুইবার মেবি ইজ ওকে 5 বছরের মধ্যে, বাট নট লাইক এভরি ইয়ারে আপনার 6 মাস করে। আই থিংক দিস ইজ গোনা ট্রিগার ইউর ডিপোর্টেশন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই, ইউ ওয়েলকাম। পপুলার স্পিকার নাজমুল ভাই, থ্যাংক ইউ। কালকে আমাদের তো ঈদের দিন, কালকের অনুষ্ঠানটা আমরা করব আড্ডা অনুষ্ঠান। এতদিন তো আমরা গত 2 মাস অলমোস্ট সিরিয়াস অনুষ্ঠান করছিলাম, কালকে হবে আড্ডা অনুষ্ঠান। আমাদের দর্শক যারা আছেন তারা কালকে আপনার সাথে আড্ডা দিবেন, প্রশ্ন করবেন আপনাকে, ব্যক্তিগত প্রশ্ন, সোশ্যাল কোয়েশ্চেন, এবং আমরা আশা করি অনুষ্ঠানটি খুব উপভোগ্য হবে এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আমাদের সাথে থাকতে বলবো। কালকে পুরোপুরি অনুষ্ঠানটি হবে একটি আড্ডা অনুষ্ঠান। নাজমুল আপনি কিছু অ্যাড করতে চান এরপরে? আর নাজমুল আহসান।
আমাকে ধন্যবাদ। জি আমার অ্যাড করা কিছু নাই, যেটা তো সতর্কতা আগেই বলেছি না, যে যেটা ইকবাল ফজল যেটা বলেছে যে মুসলিম কমিউনিটি নিয়ে এমনি একটি নেগেটিভ ইয়ে আছে এর মধ্যে। যদি এই যে ব্যাকইয়ার্ডে বলেন বা লুকিয়ে যদি নামাজ পড়ার যে কোনো ঘটনা, এটি একটি আমাদের জন্য একটা নেগেটিভ আমাদের সম্পর্কে নেতিবাচক ইমেজ সৃষ্টিতে খুব হেল্প করবে। এবং আমার মনে হয় যে যারা যে সমস্ত মসজিদে এই কাজটি করার চিন্তা ভাবনা করছেন তারা আবার এটি বিবেচনা করতে পারেন, যে দর্জন দর্জন করে নামাজ, যেটা ওয়াজিব ফজর নামাজ, শুক্রবার জুমার নামাজ তো ফরজ, সেই ফরজের নামাজই যদি আমরা সেটা না করি তাহলে মসজিদে ঈদের নামাজের জন্য এটা করাটা কি ঠিক হবে কিনা তাদের বিবেচনা করেন। আরেকটি ব্যাপার যেটা আমি বলতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো জানেন যে নিউ ইয়র্ক শহরে অনেক অবৈধ অভিবাসী বসবাস করেন। আমাদের বাংলাদেশিদের ভিতরে অনেকে আছেন যাদের অনেকের হেলথ ইন্স্যুরেন্স নাই। নিউ ইয়র্ক সিটি একটা সিস্টেম চালু করেছে যেটা গত কয়েক বছর ধরে আছে, যে বৈধ অবৈধ নির্বিশেষে সকলেরই হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে সিটি থেকে, এবং সেটির কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। জুন মাসের 15 তারিখের ভিতরে সেটা এনরোল করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখন একটু অসুখ বিসুখের সময়। এখন আর এই হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটি হেলাফেলা করা কোনোভাবেই উচিত না। আমি মনে করি রিগার্ডলেস অফ স্ট্যাটাস সকলকেই এই নিউ ইয়র্ক সিটির, যেটি আমার মনে হয় যুক্তরাষ্ট্রের একমাত্র সিটি যেটিতে বৈধ অবৈধ নির্বিশেষে সকলকেই হেলথ ইন্স্যুরেন্স দেওয়ার চেষ্টা করা হয়। আর সবাই এটা নেওয়া উচিত, গ্রহণ করা উচিত। এবং জুনের 15 তারিখ আপনারা 311 কল করলে আরো বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনাকে কথা হবে, ভালো থাকেন। থ্যাংক ইউ। কালকে আড্ডা হবে আপনার সাথে, আপনি কালকে থাকবেন, ইউ আর দ্য হিরো অফ দ্য আড্ডা। কালকে আড্ডা আপনি থাকবেন। জনাব মাসুদুল হাসান 30 সেকেন্ডে কিছু বলতে চান? ধন্যবাদ তাহের ভাই। প্রথমে ঈদ মোবারক এবং শহীদদের প্রতি শ্রদ্ধা, যারা এই করোনা যুদ্ধে বাংলাদেশে এবং পৃথিবীর সবখানে মারা গিয়েছে। কারণ এই ঈদ সত্যি আগের ঈদ নয়। আমরা সবাই ঈদের নামাজ পড়ে শহীদদের জন্য দোয়া করব, যে শহীদদের ফ্যামিলি যাতে ভালো থাকেন। আপনি এই টেলিভিশন থেকে আপনার পরামর্শে অনেকে আমাকে টেলিফোন করছেন বাংলাদেশ থেকে, ওইখান থেকে সবাই সুস্থ আছেন। আল্লাহ আপনাকে অনেক ভালো কাজের জন্য আল্লাহ আপনাকে অনেক সাহায্য করবে। তবে আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আপনারা এই মহান ঈদে বাসায় থেকে বাইরে না যেয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে অন্তত নিজে সতর্কভাবে থাকুন, এটাই আমার ইচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের প্যানেল যারা আছেন, 1 মিনিটে আমরা শেষ করব। প্রশ্ন করতে চাই যে কালকে আমি দেখেছি এই যে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এর মধ্যে অনেকে দাওয়াত দিচ্ছেন বাসায় যাওয়ার জন্য, অনেকে বাসায় গ্যাদারিং এর আয়োজন করছেন। ইজ ইট গুড? নো, এটা not at all. It is illegal. It is illegal 100%. কারণ আমি আজকে শুনেছি একজন দাওয়াত দিচ্ছেন যে কালকে আপনারা সবাই আমার বাসায় দাওয়াত খেতে আসবেন। আমরা তাহের ভাই আমি বলতেছি it is 100% illegal. Please do not go to and visit anybody's house. It is illegal. ওকে, থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ নাজমুল ভাই। You welcome. Thank you. যে বাসায় যারা দাওয়াত দিচ্ছে লোকজনকে ঈদের দাওয়াতের জন্য, ইজ ইট গুড অর নট গুড? ইট ইজ নট Both are bad. যারা দাওয়াত দিচ্ছে উনারাও কাজটা ভালো করতেছেন না, তারা নিজের এবং নিজের ফ্যামিলিকে মানে বিপদের মুখে ফেলে দিচ্ছেন, এবং যারা দাওয়াত গ্রহণ করে তাদের বাঁচায় যাচ্ছেন তারাও কাজটা ঠিক করতেছেন না, আইন ভঙ্গ করতেছেন, তারাও আরেকটা ফ্যামিলিকে বিপদের মুখে ফেলে দিতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। নাজমুল ভাই, আপনি এই বিষয়ে কিছু বলবেন? যে আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি দাওয়াত চলছে, কিন্তু আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আমি নাজমুল আলম বলছি, আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলতে চাই, প্লিজ আল্লাহর ওয়াস্তে অন্তত এই ঈদটা আপনারা নিজেদের বাসায় নিজেদের ফ্যামিলি সহ করেন। সবাই টেলিফোনে, ইন্টারনেটে, অন্য যেভাবে পারেন, ফেসবুকে রান্না করে সেগুলোর ছবি আপনারা দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে আমি বলতেছি, আপনারা এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করেন। নিজে বিপদে পড়বেন না, নিজের ফ্যামিলিকে বিপদে ফেলেন না, সেই সাথে ইনোসেন্ট আরেকটা ফ্যামিলিকে দাওয়াত দিয়ে তাদেরকে বিপদের মধ্যে ডাকবেন না। এটা যেমন আইনের বিরোধী, সেটা এরকম আপনার শিষ্টাচারের বিরোধী। প্লিজ আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। থ্যাংক ইউ। নাজমুল হাসান ভাই, কিছু বলবেন এই বিষয়ে? আমি যেটা আমাদের ভিতরে এই জিনিসটা হওয়া উচিত না। এবং আরেকটা কারণ আমি বলতে চাই জিনিসটা, সেটি হচ্ছে যে আমরা সবাই যারা এই করোনা থেকে মুক্তি পেয়েছি কিংবা করোনাতে ভালো হয়ে উঠেছি, তারাও কিন্তু এখন সেইভাবে ঘোরাফেরা করা উচিত না। আর যারা এখনো ঘরে আছেন, করোনা আক্রান্ত হননি, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন।
অতএব খুবই একটা ভালনারেবল সিচুয়েশন। এই সিচুয়েশনে আমি মনে করি যে এই দাওয়াত পর্বটা একেবারেই হওয়া উচিত না। আর কেউ যদি দাওয়াতের ব্যাপারটা আমরা যদি অবগত হই, আমি যেমন তাহের আপনি যদি শুনেন কেউ কাউকে দাওয়াত দিচ্ছে, আপনি প্লিজ তাকে রিকোয়েস্ট করেন এই কাজটা করেন না, এটা সকলের ক্ষতি হবে। আই থিঙ্ক ইট উইল বি এ গ্রেট সার্ভিস টু দি কমিউনিটি। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার মনে হয় আলোচনা করা উচিত। ইকবাল ফেরদৌস, দাওয়াতের ব্যাপারে আপনি কিছু বলবেন? যে আমি এটাই যোগ করতে চাই, এই জিনিসটা আমি পার্সোনালি নিজেও কয়েকজন আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাদেরকে বলেছি দেখুন এই সময়টা অনেকেই বলছে লকডাউন এখন অনেকটা শিথিল, পরিস্থিতি আসলে উন্নতির দিকে যাচ্ছে, আসলে কিন্তু তা না। আমরা সবাই জানি যে এই লকডাউনের ব্যাপারটা শিথিল মূলত আমেরিকার অর্থনীতিতে যাতে কোনো ধরনের এফেক্ট না পড়ে সেই এফেক্টটার থেকে একটু কাটিয়ে ওঠার জন্যই, কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু সেরকম ভাবে এখনো উন্নত হয় নাই। আমরা যদি কাউকে বাসায় ইনভাইট করি বা আমরা কারো বাসায় যাই, তাহলে বিপদটা কিন্তু আমরা নিজেদের জন্যই নিয়ে আসছি। আমি যদি কারো বাসায় যাই তাহলে দেখা যাবে যে আমি এই রোগটা আমার বাসায় নিয়ে আসছি, আমার বাসায় যারা আছেন তাদেরকে আমি রোগটা ছড়াচ্ছি। তো আসলে মূল কথাটা হচ্ছে আমরা এই যে কিছুটা স্থিতিশীল অবস্থা দেখছি আমেরিকার গভর্নমেন্টের কাছ থেকে, এটা আসলে শুধুমাত্র অর্থনীতিটাকে চালিয়ে রাখার জন্যই মূলত এই স্থিতিশীল অবস্থাটা। মূলত অরিজিনালি এখনো আমাদের এই সিচুয়েশনটা পুরোপুরি লকডাউনের মধ্যে আছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের প্যানেলে যারা জনাব নাজমুল আহসান, আপনাকে ঈদ মোবারক এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হোপ ইউ এনজয় দ্য ঈদ ইন ইউর হোম। এই প্রথম জীবনের প্রথম ঈদ বাসাতে করবেন। জনাব মাসুদুল হাসান, আপনাকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। জনাব ইকবাল ফেরদৌস, আপনাকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। এবং যারা আমাদের প্যানেলে ছিলেন যারা চলে গেছেন তাদেরকেও জানাচ্ছি ঈদ মোবারক। দর্শক যারা আছেন তাদের সবাইকে ঈদ মোবারক। এবং আমার মনে হয় যে আমাদের প্যানেলিস্টরা যারা বলেছেন এটা সবার স্বার্থে, আমরা আসলে ব্যাপারটা হচ্ছে যে নিজে এবং অপরের স্বার্থে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে হ্যাঁ, আমি কি সামান্য আধা ঘন্টা 1 ঘন্টা আড্ডার জন্য বা একটু এনজয়মেন্টের জন্য আমার জীবনকে আমি রিস্কের মধ্যে ফেলবো, অন্যদেরকেও রিস্কে ফেলবো, না আমি একটু সংযত থাকবো। আমার মনে হয় যে রোজা মাসের সবচেয়ে বড় শিক্ষা ছিল সংযম। আপনারা এই সোশ্যাল ডিস্টেন্স এবং এই যে দাওয়াতের যে বিষয়টি, এই সংযমের যে শিক্ষা, এই শিক্ষা এখানে আপনারা প্রয়োগ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই এনজয় করেন ঈদ। মনে করবেন না যে এই শেষ হয়ে গেল, আরো সামনের সুদিন আমাদের আসবে। কারণ অনেকেই বলেন যে অন্ধকারের পরে সূর্য উদিত হয়। আমরা আশা করছি যে এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই প্রক্রিয়ার পর একটি নতুন সূর্যোদয়ের বিষয় আমরা দেখব। আমরা আশা করব একটি নতুন দিন এবং সুন্দর ভবিষ্যৎ। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ঈদ মুবারক। থ্যাংক ইউ।